আজি এই প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণের পর, কেমনি পশিল গহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। এইভাবেই জগতে একদিন রবির আগমন ঘটল। সেই রবি তার কিরণে চারদিক উদ্ভাসিত করে তুলল। দিকে দিকে ছড়িয়ে গেল সেই রবির কিরণ। আজ বাঙালির সেই প্রাণের রবির অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করব আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা তথা ভারতবর্ষের একজন বিখ্যাত মানুষ, যিনি কবিতা, গল্প ও সঙ্গীতজ্ঞের মাধ্যমে অসংখ্য মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। বাংলা সাহিত্য তার অসীম অবদানের জন্য তাকে কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। তিনি ভারতের এমন প্রথম ব্যক্তি ছিলেন, তিনি সর্বপ্রথম বিখ্যাত নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। তিনি তার কবিতার পাশাপাশি ভারতের জাতীয় সঙ্গীতের লেখক হিসেবে পরিচিত হন, যার সম্পূর্ণ জীবন থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা নিতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকোতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর অন্তিম সন্তান ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা একজন মহান হিন্দু দার্শনিক এবং তার মাতা একজন গৃহিণী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মাতা পিতার সবথেকে ছোট ও আদরের সন্তান ছিলেন। তার পিতা বিভিন্ন কাজের সূত্রে প্রায়শই দেশ বিদেশে ভ্রমণে যেতেন, তাই তার বাড়ির কাছের লোকেরা তাকে বড় করে তোলেন। সেই সময় ঠাকুর পরিবার বাংলা জাগরণের শীর্ষে ছিল। ম্যাগাজিনের প্রকাশনা, থিয়েটার, বাংলা এবং পাশ্চাত্য সঙ্গীতের পরিবেশনা চলত প্রায়শই। এইভাবেই তার বাড়ির পরিবেশ কোনো স্কুলের চেয়ে কম ছিল না। 1873 সালে 11 বছর বয়সে রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক বছরের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে, এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবের ওই ডালহৌসি শৈল শহরের নিকট বকরোটায়। এখানকার বকরোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ হয়। মাত্র 13 বছর বয়সেই তার প্রথম কবিতা ছাপা হয় তত্ত্ববোধিনী পত্রিকায়। 1878 সালে তিনি পড়াশোনার জন্য বিলেত যান। তিনি ব্যারিস্টার হবে এই অভিপ্রায়ে তাকে লন্ডন পাঠানো হয়, কিন্তু সেখানে স্বল্পকাল অবস্থানের পরে পাশ্চাত্য জীবনাচরণ, সেখানকার সাহিত্য সংস্কৃতির খবর ও পাশ্চাত্য সঙ্গীতের সুরমোচনা নিয়ে তিনি কলকাতায় ফিরে আসেন। যৌবনকালে কবি লিখে ফেললেন একের পর এক কবিতা ও বই। তার কৃতিত্বের কোনো সীমা ছিল না। 1878 খ্রিস্টাব্দে তার প্রথম বই কবি কাহিনী প্রকাশিত হয়। তারপরে একে একে প্রকাশিত হতে থাকে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কমল, মানসী, সোনার তরী কাব্যসমূহ। তারপর বের হলো চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, কথা ও কাহিনী, নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি, গীতালি ইত্যাদি। শুধু কাব্যই নয়, বরং নাটক, প্রবন্ধ, গল্প, উপন্যাস, রসরচনা, সমালোচনা, রূপক, নাটক, শিশু সাহিত্য, বিজ্ঞান, সমাজতত্ত্ব, শিক্ষাতত্ত্ব, সঙ্গীত এবং তিনি প্রায় 2000-এর মতো ছবিও এঁকেছেন। ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর অবশেষে 1883 সালে 9 ডিসেম্বর তারিখে রবীন্দ্রনাথের বিয়ে হয় বেণীমাধব রায় চৌধুরীর নামে ঠাকুর বাড়ির এক অধস্তন কর্মচারীর কন্যা ভবতারিণীর সঙ্গে। বিয়ের সময় ভবতারিণীর পুনরায় নামকরণ করা হয় এবং তার নাম পাল্টে রাখা হয় মৃণালিনী দেবী। পরবর্তীকালে মৃণালিনী দেবী ও রবীন্দ্রনাথের মোট 5 সন্তান হয়। তাদের নাম যথাক্রমে ছিল মধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। কিন্তু এদের মধ্যে দুর্ভাগ্যবশত এদের মধ্যে অতি অল্প বয়সে রেণুকা ও সমীন্দ্রনাথ মারা যান। জীবনের শেষ কিছু বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ধারাবাহিকভাবে শারীরিক অসুস্থতার শিকার হন। রোগ যেন তাকে কিছুতেই ছাড়তেই চাইছিল না। দুবার তো তিনি এমন অসুস্থ হন
যার জন্য তাকে বহুদিন বিছানায় শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকতে হয়। জানা যায় 1937 সালে কবি একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থার শিকার হন। যদিও তিনি সেই সময় সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন ঠিকই, কিন্তু 1940 সালে আবার গুরুতর অসুস্থ হওয়ার পরে তিনি আর সেরে উঠতে পারেননি। অবশেষে দীর্ঘ রোগ ভোগের পর 1941 সালের 7ই আগস্ট জোড়াসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 80 বছর।